দারুচিনি দ্বীপ, হুমায়ুন আহমেদ, পর্ব 12। তোমার সঙ্গে এই নিয়ে ডিসকাস করা উচিত না, তবু তুমি যখন শুনতে চাচ্ছ তখন বলছি। সে তার ভাবি স্ত্রীর হাত ধরেছে, এটা এমন কি অপরাধ? আমি যতদূর জানি তোমরা ক্লাসের ছেলের হাত ধরাধরি করে হাঁটো, তখন অপরাধ হয় না? তারা কি পরিমাণ রাগ করেছে তা কি তুমি জানো? মুনির টেলিফোনে কাঁদছিল। মুনিরের বাবা টেলিফোন করেছেন, মুনিরের এক মামা পুলিশের এআইজি, উনি টেলিফোন করেছেন। জিয়ার আমলে পাটমন্ত্রী ছিলেন যে ভদ্রলোক, উনিও টেলিফোন করেছেন। জরির মা ক্ষীণ গলায় বললেন, এখন কি করা? ইউসুফ সাহেব বললেন, এইটা নিয়েই চিন্তা করছি। মুনিরের বাবার সঙ্গে কথা হলো। জরি বলল, কি কথা হলো? তোমার তা শোনার দরকার নেই, তুমি ঘরে যাও। জরি উঠে চলে গেল। ইউসুফ সাহেব বললেন, মুনিরের বাবা বলেছেন তারা কাজীটাকে বিয়ে পড়িয়ে দিতে চান, দেরি করতে চান না, কারণ ছেলে খুব মন খারাপ করেছে। জরির মা বললেন, বিয়ের পর ওরা আমার মেয়েটাকে কষ্ট দেবে। কষ্ট দিবে কি জন্যে? বিয়ে হয়ে গেলে সব সমস্যার সমাধান। আর একবার বিয়ে হয়ে গেলে কেউ কিছু মনে রাখবে না। বিয়ে কখন হবে? ওরা পঞ্জিকা টঞ্জিকা দেখছে, যদি দিন শুভ হয় আজ রাতেও হতে পারে। এইসব কি বলছেন ভাইজান? চিন্তা ভাবনা করেই বলছি। চিন্তা ভাবনা ছাড়া কাজ করা আমার স্বভাব না। জড়ি যে কাণ্ড করেছে, তারপর এছাড়া অন্য পথ নেই। মেয়েটার মত নাই। বাজে কথা বলবে না। মত নাই আগে বললো না কেন? এনগেজমেন্টের আগে বলতে পারলো না? জরিকে এখন কিছু বলার দরকার নেই। ওদের টেলিফোন আগে পাই, ওরা যদি আজ রাতে বিয়ের কথা বলে তখন আমি জরিকে বুঝিয়ে বলবো। জরির মা ক্ষীণ গলায় বললেন, আরও কয়েকটা দিন সময় দিলে মেয়েটা ঠান্ডা হতো। আমার মতে আর এক মুহূর্ত সময়ও দেওয়া উচিত না। সময় দিলে ক্ষতি, বিরাট ক্ষতি। ওদের কিছু না, ক্ষতি আমাদের। ইউসুফ সাহেবের কথা শেষ হওয়ার আগেই টেলিফোন এলো। মনির উদ্দিনের বাবা টেলিফোন করেছেন। সবার সাথে কথা টথা বলে ঠিক করেছেন বিয়ে আজ রাতেই পড়ানো হবে। রাত 10টার মধ্যে বিয়ে পড়ানো হবে। 11টার দিকে তারা বউ নিয়ে চলে যাবেন। সামনের সপ্তাহে হোটেল সোনারগাঁয়ে রিসেপশন। ইউসুফ সাহেব জরির মাকে বললেন, তুমি তোমার গুণবতী মেয়েকে আমার কাছে পাঠাও। ভাইজান, একটা বিষয় যদি বিবেচনা করেন, সব দিক বিবেচনা করা হয়েছে, বিবেচনার আর কিছুই বাকি নেই। 8। মনসুর আলী সাহেব বাগানে গোলাপ গাছের কাছে খুব রিহাতে বসেছিলেন। 5টি গোলাপ এই গাছটায় একসঙ্গে ফুটেছে, টকটকে লাল গোলাপ। মনে হচ্ছে গাছে যেন আগুন লেগে গেছে। গাছটা যেন আনন্দ, গর্ব এবং অহংকারের সঙ্গে উঁচু গলায় বলছে, দেখো, তোমরা আমাকে দেখো। এরকম একটা গাছের একটু যত্ন নিজের হাতে না করলে ভালো লাগে না। মনসুর সাহেব মাটি আলগা করে দিচ্ছেন। মাটির ফাঁকে ফাঁকে যেন গাছের জীবনদায়িনী নাইট্রোজেন প্রচুর পরিমাণে যেতে পারে। মেঘপতি এগিয়ে এলো, খুব ধীর পায়ে আসছে। বেচারির শরীর ভালো না, কাল রাতে সে কিছুই খায়নি। খাবার খানিকক্ষণ শুকে নিজের জায়গায় চলে এসেছে। দুটি থাবার মাঝখানে মুখ রেখে ঘুমিয়ে পড়েছে। তিনি মেঘপতির দিকে তাকিয়ে হালকা গলায় বললেন, আয় আয়, দেখ ফুলের বাহার দেখ। মেঘপতি কাছে এসে তার পাঞ্জাবির এক কোণ কামড়ে ধরে চুপ করে বসে রইল। তিনি মাটি কুপিয়ে দিতে লাগলেন। বড় ভালো লাগছে। শীতের সকালের এই চমৎকার রোদ, ফুলের গন্ধ, গা ঘেঁষে বসে থাকা প্রিয় প্রাণী, এইসব ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দের যোগফল বিরাট একটি সংখ্যা। সেই সংখ্যা অসীমের কাছাকাছি। মনসুর সাহেব খুরপি নামিয়ে পাঞ্জাবির পকেটে চুরুটের জন্য হাত দিলেন। মেঘপতি পাঞ্জাবির পকেট এখনও কামড়ে ধরে আছে। মেঘপতি, ছাড়া তো দেখি, চুরুট নেব। মেঘপতি ছাড়ল না। তিনি ঘাড় ঘুরিয়ে তাকালেন। কিছুক্ষণ তার চোখে পলক পড়ল না। মেঘপতি মরে পড়ে আছে। মৃত্যুর আগে আগে সে কিছু একটা বলতে এসেছিল, বলতে পারেনি। পরম মঙ্গলময় ঈশ্বর তার হৃদয়ে ভালোবাসা দিয়েছিলেন, মুখে ভাষা দেননি। মৃত্যুর আগে আগে যে কথাটি সে বলতে এসেছিল তা সে বলতে পারেনি। সে তার প্রভুর পাঞ্জাবির পকেট কামড়ে ধরে অচেনা অজেনার দিকে যাত্রা করেছে। মনসুর সাহেব ভাঙা গলায় ডাকলেন, আনুশকা, আনুশকা। আনুশকাকে ডাকতে গিয়ে তার গলা ভেঙে গেল। আনুশকা ছুটে এলো। মনসুর সাহেব ভাঙা গলায় বললেন, তোমার মেঘপতির গায়ে একটু হাত রাখ মা। আনুশকা কয়েক পলক মেঘপতির দিকে তাকিয়ে ছুটে গেল নিজের ঘরের দিকে। এই বিশাল বাড়িতে সে ছিল নিঃসঙ্গ। মেঘপতি তাকে সঙ্গ দিয়েছে। কত রাতে দুঃস্বপ্ন দেখে জেগে উঠে ভয় পেয়ে ডেকেছে, মেঘপতি। অমনি জানালার কাছে মেঘপতির গর্জন শোনা গেছে। সে জানিয়ে গেছে, আছি, আমি আছি। তোমার মা তোমাকে ছেড়ে চলে গেছেন, তোমার বাবা ঘুরছেন জাহাজে জাহাজে, কিন্তু আমি আছি। আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত থাকব। আমি পশু, আমি মানুষের মতো প্রিয়জনদের ছেড়ে যাওয়া শিখিনি। আনুশকা ফুলে ফুলে কাঁদছে। মনসুর সাহেব আনুশকার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন।
মা, এমন করে কাঁদলে চলবে? রাত 9টা বাজে। আজ না তোমাদের দারুচিনি জিপ যাওয়ার কথা? আমি কোথাও যাব না। তা তো হয় না মা, তুমি না গেলে তোমার বান্ধবীরা যাবে না। তোমার একার কষ্টের জন্যে তুমি অন্যদের কষ্ট দিতে পারো না, সে অধিকার তোমার নেই মা। বললাম তো আমি যাব না। তুমি মানুষ হয়ে জন্মেছ মা। মানুষ শুধু একার জন্যে বাঁচে না, মানুষ অন্যদের জন্যও বাঁচে। এইখানেই মানুষ হয়ে জন্মানোর আনন্দ, এইখানেই মানুষ হয়ে জন্মানোর দুঃখ। মা ওঠো, তোমার বান্ধবীরা সব মুখ কালো করে বসে আছে। আনুশকা নড়ল না। মনসুর সাহেব বললেন, তোমার মা যেদিন হঠাৎ করে এসে আমাকে বলল আমি তোমার সঙ্গে বাস করতে পারছি না, আমি চলে যাচ্ছি, সেদিনও আমি কিন্তু ঠিক সময় অফিসে গিয়েছি। মা, তুমি তো আমার মেয়ে, আমার মেয়ে না? হ্যাঁ, আমি তোমারই মেয়ে। তাহলে তুমি ওঠো তো। আনুশকা উঠে বসল। মনসুর সাহেব বললেন, তোমার আনন্দ তুমি সবাইকে দেখাবে, দুঃখ কাউকে দেখাবে না। তোমার মা আমাকে ছেড়ে যাওয়ায় আমি যে দুঃখ পেয়েছিলাম তা কি কখনো কাউকে দেখিয়েছি? আমার এত প্রিয় যে মেয়ে, তার কাছেও আজ মাত্র স্বীকার করলাম। আনুশকা চোখ মুছে বন্ধুদের কাছে গিয়ে হাসতে হাসতে বলল, এখনো অনেক সময় আছে, চল তো সবাই ছাদে খানিকক্ষণ হইচই করে আসি। 9। ফরিদা হাসি মুখে বললেন, এই নে তোর টাকা গুনে দেখ 1000 আছে কি না। এখন খুশি? তার মুখে হাসি, তিনি মনের আনন্দ চেপে রাখতে পারছেন না। মুনা তার বড় মামার কাছে চাওয়া মাত্র টাকা পেয়েছে, কোনো সমস্যা হয়নি। কি গুনে দেখলি না? সঞ্জু বলল, কি আশ্চর্য, গুনে দেখতে হবে কেন? ভাত দিয়ে দাও মা। মাত্র 8টা বাজে। এখনই ভাত খাবে কি? তোর ট্রেন সেই তো রাত 10:30। একটু আগে আগে যাওয়া দরকার, টিকিটের ঝামেলা আছে। তোর বাবাও তো সঙ্গে যাবে। সঞ্জু বিস্মিত হয়ে বলল, বাবা যাবে মানে? তাঁর যাওয়ার দরকার কি? যেতে চাচ্ছে যাক না, তুই বিরক্ত হচ্ছিস কেন? সবাই বলবে কি ট্রেনে তুলে দিতে বাবা চলে এসেছেন? আমি কি কচি খোকা নাকি? না মা, তোমার পায়ে পড়ি, যেভাবেই হোক তুমি সামলাও প্লিজ। বেচারা এত আগ্রহ করে যেতে চাচ্ছে। না মা না, প্লিজ। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে, এমনিতেই ওরা আমাকে খোকাবাবু ডাকে। খোকাবাবু ডাকে? কেনই বা ডাকবে না? ইউনিভার্সিটির সব কটা পরীক্ষার সময় বাবা উপস্থিত, হাতে কাটা ডাব। পরীক্ষা দিয়ে এসেই ডাব খেতে হবে, কীরকম লজ্জার ব্যাপার বলো তো? লজ্জার কি আছে? ডাবের পানিতে পেটটা ঠান্ডা থাকে। উফ মা, তুমি বুঝবে না, তুমি বাবাকে সামলাও। আচ্ছা দেখি, বলে দেখি। মুনা এসে বলল, ভাইয়া বাবা তোমাকে ডাকছেন। সঞ্জু বাবার ঘরের দিকে রওনা হলো। আবারও হয়তো খানিকক্ষণ ইরাকের যুদ্ধের কথা শুনতে হবে। বাবার ঘরে ঢুকে চুপচাপ বসে থাকার কোনো মানে হয় না। বাবার সঙ্গে তার বলার কোনো কথা নেই। মাঝে মাঝে সে মনেও করতে পারে না বাবাকে আপনি করে বলে না তুমি করে বলে। কলেজে যখন পড়ে তখন একদিন বাবা তাকে ডেকে বললেন, তুই আজ আমার অফিসে একটা চিঠি নিয়ে যেতে পারবি? সঞ্জু বলল, জি স্যার, পারবো। সোবহান সাহেব গম্ভীর গলায় বললেন, স্যার বলছিস কেন? সঞ্জু কোনো জবাব দিতে পারেনি, মাথা নিচু করে দাঁড়িয়েছিল। এখনও সে ওই দিনকার মতো চুপ করে দাঁড়িয়ে আছে। সোবহান সাহেব বললেন, বস। সঞ্জু বসল। টাকা পয়সা কি লাগবে বললি না তো? মা টাকা দিয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, নে আরও 200 টাকা রেখে দে। লাগবে না বাবা। রেখে দে। লাগবে না, মা 1000 টাকা দিয়েছে। সোবহান সাহেবের মন একটু খারাপ হলো। তিনি ভেবেছিলেন বাড়তি 200 টাকা পেয়ে ছেলে খুশি হবে, তিনি তার আনন্দিত মুখ দেখবেন। সঞ্জু, তোর বন্ধুবান্ধবদের মধ্যে কেউ সিগারেট খায়? সঞ্জু অবাক হয়ে বাবার দিকে তাকালো। এই প্রশ্ন জিজ্ঞেস করার মানে কি সে বুঝতে পারছে না। সোবহান সাহেব বিব্রত গলায় বললেন, আমার অফিসের এক কলিগ ওই দিন আমাকে এক প্যাকেট ডানহিল সিগারেট দিল। আমি তো সিগারেট ছেড়ে দিয়েছি, প্যাকেটটা পড়ে আছে। তোর বন্ধুবান্ধবদের জন্য নিয়ে যাবি? অবশ্য সিগারেট খাওয়া ভালো না, বদ অভ্যাস। সঞ্জু মিথ্যা করে বলল, কেউ সিগারেট খায় না বাবা। ও আচ্ছা, আচ্ছা তাহলে থাক, তোর ট্রেন তো 10:30টায়। জি, আমি তুলে দিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। 9:30টার দিকে বেরোলেই হবে। আপনার যেতে হবে না বাবা। সোবহান সাহেব আর কিছু বললেন না, পত্রিকা চোখের সামনে মেলে ধরলেন। সঞ্জু বাবার ঘর থেকে বের হয়ে মনে মনে বলল, বাঁচলাম। 10। ইয়াজউদ্দিন সাহেব বারান্দায় ইজি চেয়ারে বসেছিলেন। শুভ্র এসে বলল, বাবা আমি যাচ্ছি। ইয়াজউদ্দিন বিস্মিত হয়ে বললেন, এখন যাচ্ছ মানে? এখন বাজে রাত 9টা। গাড়িতে স্টেশনে যেতে তোমার সময় লাগবে 5 মিনিট। আমাদের সবারই একটু আগে যাবার কথা। তাছাড়া আমি গাড়ি নিচ্ছি না, রিক্সা করে যাচ্ছি। রিক্সা করে যাচ্ছ? জি।